প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। শনিবার থেকে কার্যক্রম শুরু, মেয়াদ 6 মাস। জুলাই গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের বিএনপির। দেশ জুড়ে দলের 848 জন শহীদ হয়েছেন বলে দাবি। এক যুগ পর ইসির সঙ্গে বৈঠকে জামাত, যোগ দিয়েছেন 6 সদস্যের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই আলোচনা। চট্টগ্রামে রেলের অর্ধ কোটি টাকার মালামাল উধাও, কেউ জানে না কিছুই। চুরি উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা। গাজীপুরে আওয়ামী লীগের হামলায় নিহত স্কুল ছাত্র আবুল কাশেমের বাড়িতে চলছে শোকের মাতম। রাজবাড়ী মাঠে হবে জানাজা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি ট্রাম্প পুতিন। ফোনালাপে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা। আজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির আলোচিত বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতেই আজ দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুবাই প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কাজ শুরু হবে আগামী শনিবার। কমিশনের মেয়াদ হবে 6 মাস। এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দেখা গেছে কমিশনের অন্য সদস্যরা হলেন আলী রিয়াজ, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান আব্দুল মুইত চৌধুরী ও ইমদাদুল হক। তারা অন্তর্বর্তী সরকার গঠিত 6 সংস্কার কমিশনের প্রধান। এসব কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণ করতে এই ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ঐক্যমত্য কমিশন কাল থেকে কাজ শুরু করছে, কি বিষয় নিয়ে তারা কাজ করবেন বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। ঐক্যমত্যের সরকার কাজ করবে 15 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে কাজ শুরু করবে তারা। এবং আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকার গঠনের পরই ঠিক 3 অক্টোবর 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এবং প্রথম দিকে দুদক, জনপ্রশাসন, পুলিশ এবং নির্বাচন সংস্কার, বিচার বিভাগ সহ 6 কমিশন গঠন করা হয়। এবং এই কমিশনকে 3 মাস সময় দেওয়া হয়েছিল। তারা 3 মাস সময় 4টি কমিশন সুপারিশ জমা দিল। পুলিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন, বিভাগীয় সংস্কার কমিশন আরো 1 মাস সময় বাড়িয়ে এই মাসের 15 তারিখে সব সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছিল। এবং এই সংস্কার কমিশন জমা দেওয়ার আগে একাধিকবার আইন উপদেষ্টা সহ পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও বারবার বলছিলেন যে এই সংস্কার কমিশন পাওয়ার পর একটি কমিশন গঠন হবে, ঐক্যমত্যের কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা প্রধান থাকবে। এবং সেটি আজকে গঠন করা হলো। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে প্রধান করে 7 সদস্যের এই প্রজ্ঞাপন কমিটি গঠন করা হলো, যারা আগামী 6 মাস তারা পর্যন্ত কাজ করবে। এরপরে প্রতিবেদন জমা দিবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করবেন এই কমিশন কি করবে পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত বিষয়। তানিয়া। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন শাহনাজ ইয়াসমিন। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, সিএসির সাথে বৈঠকের পর কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি। সেটা নির্বাচন কমিশনের ব্যাপার।
আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। স্থানীয় সরকার নির্বাচনকে এই যে আমরা সংস্কারের কথা বলছি, নির্বাচনের যে যৌক্তিক সংস্কারের কথা শেষ করে তারপর জাতীয় নির্বাচন, এর আগে কি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কমিশনকে কোনো নির্দেশনা? কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন। জামাত ইসলামীর পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে একটা প্রশ্ন করি, মেইন বিষয়গুলো আমি একটু বলি। আমরা আমাদের আজকে প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। আমরা বলেছি যে আরপিওতে 9A যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক, ইউনো অফিস, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। এবং আরেকটা মৌলিক ব্যাপারে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের কিন্তু অধিকার আছে। তো নিবন্ধন আইন যেটা করা হয়েছে, যার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। দর্শক, কথা বলছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমরা যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তিনি। পরে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা সংগ্রহ তথ্য উপাত্ত সেলের সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। এই অভিযোগে 500-এর অধিক আসামি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। এই সময় বিভিন্ন তথ্য উপাত্ত সহ 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ
যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য, আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাইয়ে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত 11:15 তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহোল আল ফালাসি। এই সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী দিনে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছে বিএনপি। মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে যুবদলের যুক্তরাজ্য শাখার নব অনুমোদিত আংশিক কমিটির উদ্যোগে এক আয়োজনে তিনি কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করা হয়। তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের নেতা। প্রায় 17 বছর যাবৎ আমরা রাজপথে আছি মানুষের অধিকারের জন্য। সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের কি বক্তব্য, সেটি হচ্ছে 31 দফা। গুলশানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকের পর কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। রাজনৈতিক যে অবস্থা সে কথা নির্ভর করে, তো সেই সূত্রেই আপনারা ওনারা এসেছেন, আজকে আমাদের সে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে, এই নিয়ে আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না, তো এই পরিষ্কারের মধ্যে আসে আর কি। এটাই ওদের সঙ্গে এই পর্যন্ত আলোচনা হয়েছে। একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এই যে জুলাই আগস্টের ঘটনায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছে এবং এই ঘটনায় শেখ হাসিনা সরাসরি যুক্তিশীল পেশে বলা হয়েছে। এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। তবে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকে বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আজকে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে, এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই সমস্ত ঘটনা। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। একটা বিষয় হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তারা একটা পরামর্শ দিতে, তারা বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করতে বলছে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামতটা আগেই বলেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা
এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দর্শক, কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গোডাউনের তালা ও ভেতরে সংরক্ষিত প্যাকেটও ঠিক আছে, কিন্তু প্যাকেটের ভেতর মালামাল নেই। প্রায় অর্ধ কোটি টাকার মালামাল উধাও। চট্টগ্রাম পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরের গোডাউনের চিত্র এটি। তবে কখন কিভাবে চুরি হয়েছে তা কেউ জানেন না, অথচ ৩ সদস্যের তদন্ত কমিটি চুরির ঘটনার প্রতিবেদনও জমা দিয়েছে। বিস্তারিত আকরাম হোসাইনের প্রতিবেদনে। এবার মালামালের টেস্ট রিপোর্ট ছাড়াই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ উঠেছে চট্টগ্রাম পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারের বিরুদ্ধে। অথচ গোডাউনে প্যাকেট থাকলেও কেবল স্প্রিং সহ রেলের মালামাল নেই। ২০ জানুয়ারি নতুন মালামাল গোডাউনে রাখতে গেলে প্যাকেটে মালামাল না থাকার বিষয়টি নজরে পড়ে রেল কর্তৃপক্ষের। নিয়ম অনুযায়ী মালামাল প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণাধীন 7 দিন থাকার কথা থাকলেও প্রায় 3 মাস পর জানা গেল মালামাল উধাও, যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এরই মধ্যে চুরি উল্লেখ করে প্রতিবেদনও জমা দিয়েছে রেলের তদন্ত কমিটি। অথচ এমন ঘটনার কারণ জানে না কেউ। রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ইয়াকুব আলী ফকির জানান, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বিশেষ ক্ষমতা বলে মালামাল কোনো টেস্ট রিপোর্ট ছাড়াই বিল দেওয়ার জন্য আর নোট ইস্যু করতে পারেন। ডিসিএসকে পাওয়ার দেওয়া আছে, যদি সে মালামাল দেখে সন্তুষ্ট হয় যেটা মাল ঠিক হতে পারে, এই কারণে সে আপনার দিতে সরাসরি মালের আননোট দিতে, এটা আমাদের স্টোর কোর্টে মানে। তবে মালামাল আদৌ ঠিকাদার সরবরাহ করেছেন কিনা সেই প্রশ্ন তুলছে সচেতন মহল। আদৌ চুরি হয়েছে কিনা, পণ্যটা ওই জায়গায় নেওয়া হয়েছিল কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু কাগজে কলমে কেনা হয়, এখানেও অথচ পণ্যটা আসেই নেই, কারণ টেস্টিং করা ছাড়া এই পণ্য ডেলিভারি দেওয়ার কোনো কারণ তো ছিল না। এর আগে 2024 সালে মালামাল সরবরাহ না করে সরকারের 1,37,87,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় পাহাড়তলী সাবেক সরঞ্জাম নিয়ন্ত্রক সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করে দুদক। রেলের দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলেনি অভিযুক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক সহ কোনো কর্মকর্তা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা আসতে শুরু করেছেন। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। মুসল্লিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীও। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। ইজতেমা ময়দানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন আপনার কাছে জানতে চাই, আর কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি টঙ্গী তুরাগ নদীর তীরে অবস্থিত যে বিশ্ব ইজতেমার ময়দানে, এবং আমরা দেখেছি যে 58তম যে বিশ্ব ইজতেমার ময়দানে কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং এখানে আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে আপনারা দেখছেন এই মাওলানা সাদ অনুসারীর বিশ্ব ইজতেমার
তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু যেহেতু আজকে লোকজন আসছেন এবং ঠিক মাগরিবের নামাজ অর্থাৎ আসরের নামাজের পর থেকেই কিন্তু আমবয়ান শুরু করবে এবং মূল আমবয়ান কিন্তু শুক্রবার ফজরের নামাজের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেহেতু তারা আসতে শুরু করেছে এবং বিভিন্ন দিনের কথা, হেদায়েতের কথা এবং বলা হবে। এবং একই সঙ্গে যে এই ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু দলে দলে আসছে এবং যেহেতু বিশ্ব ইজতেমাকে এই ইজতেমাকে সামনে রেখে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু তাবলিগ অনুসারীর ধর্মপ্রাণ মুসলমানরা ময়দানে কিন্তু জড়ো হচ্ছে। যেহেতু কাল বাদ এবং আজকে কিন্তু মাগরিবের পর এবং আসরের পরে কিন্তু যে বয়ান, সেই বয়ান এবং করে কিন্তু যেহেতু জোহরের নামাজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু জোহরের নামাজ আদায় হবে এবং এখানে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে এবং একই সঙ্গে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি এখানকার যে মিডিয়া উইং সায়েমের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে কিন্তু যেহেতু আসরের নামাজের পরেই কিন্তু যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা আমবয়ানের মধ্য দিয়ে শুরু করবেন। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার ময়দানের থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এক্সেলেন্স ইন কোয়ালিটি। চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির ব্যয়বহুল অপারেশন সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেলেন ৩৫ জন গরিব, দুস্থ ও অসহায় রোগী। এই সুযোগ করে দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোভান রোডে অবস্থিত। বৃহস্পতিবার এই কার্যক্রমের আয়োজন হয়েছে দিনব্যাপী। কারো চোখে ছানি, কারো বা নেত্রনালীর সমস্যা, আবার কারো চোখের সমস্যা ভিন্ন। তাদের সবাই অসহায়, গরিব, দুস্থ। এ রোগের ব্যয়বহুল চিকিৎসা তাদের সাধ্যের বাইরে। মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে আগত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের যৌথ উদ্যোগে হয়েছে এই ক্যাম্প। গাড়িতে করে নিয়ে আসছে, আমরা সেবা যত্ন ভালোই পাইছি, আবার গাড়িতে করে আমাকে পৌঁছে দেওয়া হবে। আমার একটা টাকা পয়সাও লাগে নাই, কিছু লাগে নাই, খাওয়া দাওয়া সব ফ্রি করে আমাকে আনছে। ৫ সপ্তাহ আমাকে তাকে শান্তি করে চালিয়েছেন, তাকে শান্তি করে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডাক্তার অ্যান্থনি অ্যালবার্ট, ডাক্তার আক্তার ফেরদৌসি জাহান, ডাক্তার জেরিন পারভিন এবং ডাক্তার নুসরাত লুবনা ইসলাম। তারা এত বড় একটা উপকার করে দিল, তারা কি কিছু পায় না? আমাদের কাছ থেকে কিছু দোয়া আশীর্বাদ পায়। তো তাকে আল্লাহ ভালোই করুক, আল্লাহ আমার গরিব মানুষ দুস্থদের সেবায় আগে থেকেই সারা দেশে বিনামূল্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩,২৯০ জনের বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে। বারিধারা রোটারি ক্লাব অব সানরাইজ এরা এদের নিজেদের উদ্যোগে তারা মানিকগঞ্জে কাম করেছে। এই খরচটা এবার তারা সম্পূর্ণভাবে তারা দিচ্ছে। হ্যাঁ, আমরা তারা নিয়ে এসছে, তারা আমাদের টিম নিয়ে গেছে, তারপরে ওষুধ অবশ্য আমরা ফ্রি দিয়েছি। গত ১৭ জানুয়ারি মানিকগঞ্জের সিংগাইরের বাইরা কলেজ ও সিংগাইর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পে মোট ৩,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩০০ জনকে ছানি, নেত্রনালী ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন সেখানকার প্রথম ব্যাচের ৩৫ জন রোগী। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন।
এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন, সরকারও বলেছেন যে তারা জাতিসংঘের রিপোর্টকে স্বাগতম জানান, সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি। তো এই দুটো বিষয় আপনাদের অবহিত করার জন্য আমরা বসেছিলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেটা ডিল করতে পারি। না না, আমরা যেটা বলেছি জাতিসংঘের আহ্বানে আছে যে যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা উচিত, সাসপেন্ড করা উচিত, এটা তারা বলেছেন। এটা আমাদের আইনেও আছে। আমরা মনে করি যে এই ব্যাপারে আইন অনুযায়ী যা করার কথা সেই পদক্ষেপ সরকারের গ্রহণ করা দরকার, বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের এই ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার। জাতিসংঘের যে রিপোর্ট, সেখানে দুটি বিষয় আছে খুবই তাৎপর্যপূর্ণ। একটি হলো পদ্ধতিগত বিরোধ, আর একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই দুটি জিনিসই এই বিচারের সাথে টাচ করে। প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে কি আপনারা জাতিসংঘের এই জিনিসটি রিলেট করবেন? নিশ্চয়ই। আপনারা জানেন যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক, এটা আমাদের আইনে আছে। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে, এবং এটা ওয়াইড স্প্রেড ছিল, একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে। দর্শক, কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিউজ 24 সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে অর্থ বাণিজ্যের খবর। এ যেন আলু চাষিদের জন্য মরার উপর খাড়ার ঘা। আলুর উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত বাজারে দাম কম, অথচ হিমাগারে সংরক্ষণে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে ব্যাংক ঋণের সুদ হার সহ আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে আলু সংরক্ষণে দাম বেড়েছে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় আলুর ভালো ফলন হয়েছে, এটি খুশির খবর হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি যোগ হয়েছে আলু সংরক্ষণের বাড়তি খরচ। গেল মৌসুমে 60 থেকে 62 কেজির বস্তা সংরক্ষণের যেখানে ভাড়া দিতে হয়েছে 350 থেকে 400 টাকা, সেখানে সংরক্ষণ খরচ বাড়িয়ে দেয়ায় বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেশি দিতে হচ্ছে। আলুর দাম না বাড়লে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাষিরা। 8 টাকা 10 টাকা কেজি আলু এমনি, 5-6 টাকা যদি নেয় তাহলে আমাদের কঠিন অবস্থা। আলুর তো দাম নাই, তোলে ভরা বাড়লো, তাহলে তো আমাকে পড়তে হবে আলু। গতবার ছিল 350 টাকা, আর এবার হচ্ছে 500 টাকার মতন পড়বে। এতে করে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সংরক্ষণ খরচ বেড়েছে। ব্যাংকের ইন্টারেস্ট রেটও বেশি, তারপরে অ্যামোনিয়া গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, কয়েকবার পলট ঘোরাতে হয়, লেবার ইত্যাদি সব মিলিয়ে বলতেছে যে আমাদেরও তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আমরা কেমনে কি করি। তো সেই জন্য সিদ্ধান্ত হলো বুকিং মানিও নেবে। আমরা আশা করব যাতে আমাদের হিমাগারের যারা মালিক তারা যেন কৃষক ভাইদের কথা বিবেচনা করে তারা যেন এই বাড়তি মূল্যটা না নেন, এবং বিগত বছরে নেয় যেন তারা এবার এই ভাড়াটা আদায় করেন। বগুড়ায় 44টি হিমাগারের ধারণ ক্ষমতা 4 লাখ টনেরও বেশি। ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া এখন আর বাস্তবসম্মত নয়। রাশিয়ার হাতে বেদখল ভূখণ্ড উদ্ধার হওয়ার আশাও কম, তবে যুদ্ধ থামাতে চান। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। জানিয়েছেন, সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হতে পারে যুদ্ধবিরতির আলোচনা।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন তিনি ক্ষমতায় থাকলে কখনোই যুদ্ধে জড়াতো না রাশিয়া ইউক্রেন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই শুরু করেছিলেন যুদ্ধ বন্ধের তৎপরতা। আর তারই ফলাফল রাশিয়া ও ইউক্রেন দুদেশের প্রেসিডেন্টের সাথেই তার বুধবারের দীর্ঘ ফোনালাপ। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনেই যুদ্ধবন্ধে আগ্রহী। অদূর ভবিষ্যতেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পুতিনের সাথে সৌদি আরবে বৈঠক করতে পারেন ট্রাম্প। মন্তব্য করেন ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গেও। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে তা মনে করি না আমি। দেশটির হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব। এরই মধ্যে ক্রেমলিনও জানিয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন জেলেনস্কি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অভিবাসন ও শুল্ক ইস্যু নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের সফরে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান নরেন্দ্র মোদী। এদিনই হোয়াইট হাউসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায় মোদী ট্রাম্প বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অভিবাসন ও আমদানিতে শুল্ক আরোপের ইস্যুটি। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের পর চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে সাক্ষাৎ করছেন ভারতের প্রধানমন্ত্রী। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে আজ মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের মিশন শুরু। রাত 1:30টায় বাংলাদেশের স্কোয়াডে থাকা পুরো দল দুবাইয়ের বিমান ধরবে। এরপর টুর্নামেন্টের মূল লড়াইয়ে মাঠে নামার আগে নাজমুল হোসেন শান্তর দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাই যখন ওয়ানডে খেলে নিজেদের প্রস্তুতি সেরেছে, সেখানে টাইগাররা বিপিএল এ নিজেদের তৈরি করেছে। তাই তো 17 ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওয়ানডে ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নেয় একমাত্র সুযোগ। সেল্টিকের 32 ম্যাচের অপরাজেয় যাত্রা থামালো বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম লেগে স্কটিশ ক্লাবটিকে 2-1 গোলে হারিয়েছে বাভারিয়ানরা। এগিয়ে গেছে শেষ 16। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।